দূরে শোনা যায় শেয়ালের ডাক। আপনারা যদি কেউ গ্রামে যান, গ্রামে থাকেন, দেখবেন দূর, একদম দূর থেকে ভেসে আসে সন্ধে নামলেই শেয়ালের ডাক। তবে শেয়ালের ডাক থাক, এখন একটু ডগ ওয়াকার নিয়ে কথা বলি, নাকি ডগ টকার, ওয়াকার টকার যাকে আহ, এই আলোচনাটা একটু এই আনোয়ারকে কেন্দ্র করে যা সব হচ্ছে, আমরা কিছু জিনিস একটু বোঝার চেষ্টা করব। কেননা বেশ কিছু কমেন্ট করেছে দেখলাম, কিছু ইস্ট বেঙ্গল মোহনবাগান ফ্যান, বুঝলাম না। তো কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো ডগ টকার বা ওয়াকার কেন বলছি, কালকে শুনলাম মানে এই বিদেশে, এখানে নাকি আমি যেখানে থাকি এখানে, আশা করি আরও অনেক দেশে আছে, ডগ ওয়াকার পাওয়া যায়। মানে ওই ধরুন আপনার একটা কুকুর আছে, তো এখানে না কুকুরদেরকে খুব মানে যত্ন করে রাখা হয়, মানে ওরা যাতে নিয়মিত বাইরে হাঁটাহাঁটি করছে সেইটা দেখা হয়। এবং অনেক সময় কি হয়, ধরুন বাড়ির লোকজন পক্ষে সম্ভব নয়, তারা ব্যস্ত, তো তার জন্য পেশাদার লোক আছে, মানে মহিলা টহিলা এসব পাওয়া যায়, মানে যারা মানে আপনার কুকুরকে নিয়ে একটু রাস্তাঘাটে হাঁটাবে। তো তেমনই বোধহয় ভারতে ডগ ওয়াকারটা হয়তো না পাওয়া গেলেও ডগ টকার পাওয়া যায়। মানে কাল থেকে দেখছি, মানে অনেকেই লেখালেখি করছে, বাজাজ থেকে শুরু করে কিছু একজন সাংবাদিক আমাকে ব্যক্তিগতভাবে একটা লেখা পাঠালো। দেখছি দূর সেই পশ্চিম প্রান্ত থেকে, ভারতের পশ্চিম প্রান্তে এক মানে এক সমুদ্র উপকূলের এক রাজ্য থেকে একজন খালি ভক 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 করেই চলেছে। আনোয়ার আলী কেস নিয়ে, মানে মালিক থাকে আপনার আলিপুরে, আলিবাবা থাকে আলিপুরে, আর দূর থেকে, আর কাছে যেসব মানে রয়েছে ময়দানে যেসব লোকজন রয়েছে তারা আবার একটু চুপচাপ। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কি মানে আপনারা নামছেন, তো বলছে আমরা কিছু কোনো কথা বলবো না, শুধু আমাদের টাকা এলেই হয়, আমাদের কি 45 লাখ টাকা প্রাপ্য আছে সেটা পেলেই হবে। এখন প্রথমে তারা ম্যানেজার্স মিটিংয়ে কাউকে পাঠায়নি কালকের ম্যাচে, তারপর আবার মানে নাকখত দিয়েছে, বলছে না আমাদের লোক ব্যস্ত ছিল। মানে আলিপুরের লোকই শুধু যেতে হবে, মালিক পক্ষের লোক, ওই ভৃত্য শ্রেণীর কেউ যেতে পারবে না। মানে ময়দানে অনেক লোক থাকলেও তাদের যাওয়ার কিন্তু অনুমতি নেই, আলিপুর থেকেই কাউকে যেতে হবে। একই ডগ ওয়াকার টকার এরা অনেক কথা বলছে। দেখুন কিছু ব্যাপার নিয়ে একটুখানি আলোচনা করতে চাই। প্রথমত বাজাজ ব্যক্তিটাকে আমার ঠিক সুবিধের মনে হয় না, ঠিক আছে? সুবিধের মনে হয় না তো আমার কি কারো কিছু এসে যায় না, মানে আমার ব্যক্তিগতভাবে সুবিধের মনে হয় না। কিন্তু আমি যেটা বলি, আমি সব মানুষের মধ্যেই কিছু তার ভালো জিনিস, কিছু মন্দ জিনিস বোঝার চেষ্টা করি। এইটা আপনাকে করতে হবে, না করলে আপনি জীবনে ঠকবেন, ঠিক আছে? আপনার শত্রুর কোনো ভালো গুণ নেই সেটা যদি আপনি ভাবেন, তাহলে আপনি জীবনে ঠকবেন। আপনাকে যুদ্ধে যেতে গেলে আপনার প্রতিপক্ষের যে গুণটাকে আপনাকে বুঝতে হবে, তার দোষ ত্রুটি গুণ দুটোই আপনাকে বুঝতে হবে, না তো বেগুনে মারা পড়বেন জীবনে। তো বাজাজের একটা ভালো একটা গুণ আছে, সেটা হচ্ছে ও কিন্তু আইনের ব্যাপারটা বেশ ভালো জানে, মার প্যাচটা। এবার আমরা যে সাধারণ মানুষ, আমরা আইনের ব্যাপারটা কোত্থেকে জানি? আমরা আইনের ব্যাপারটা জানি যে এটা ধরুন অ্যাভেলেবেল, ধরুন মিডিয়াতে অ্যাভেলেবেল, মানে পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল কোনো, ধরুন ফিফার নিয়ম বা এআইএফএফের নিয়ম। কিন্তু এমন অনেক ব্যাপারই থাকে যেগুলো হয়তো পাবলিক ডোমেন আপলোডই হয়নি, কিন্তু সেটা হয়তো কমিউনিকেটেড হয়ে গেছে। ধরুন ফিফা থেকে কোনো একটা জিনিস পাঠিয়ে দেওয়া হয়েছে এআইএফএফকে, এআইএফএফ হয়তো ওরকম দুলকি চালে না, মানে এখন ব্যস্ত আমি মানিকতলা ইলেকশনে, দেখা যাবে, আপলোড করা হয়নি। এই সব খবর কিন্তু এই বাজাজ ব্যক্তি বেশ ভালো রাখে। সে এবং তার স্ত্রী, আমার যতদূর মনে আছে, আগে যখন বাজাজের একটা ক্লাব ছিল, অ্যাক্টিভ ক্লাব ছিল, আই লিগে খেলতো, তখন ওদের একটু ফলো করতাম, ও আর ওর স্ত্রীকে। তো ওর স্ত্রী আমার যতদূর মনে আছে, আমি ভুলে গেছি না, আশা করি ভুলিনি, সে আইনজীবী। এবং ওর স্ত্রী কিন্তু পুরো মানে বাজাজের যত লিগ্যালিটি ব্যাপারগুলো ও দেখে, এবং বাজাজ নিজেও এইসব ব্যাপার খুব ধুরন্ধর ব্যক্তি। ওর জন্য দেখবেন যখনই কোনো আইনি কোনো একটা টাসেল হয়, একটা যার সাথেই হোক, সেই এএফএফ এর সাথে হোক বা নিতুর সাথে হোক, বাজাজ জিতে যায়। তাহলে একটাই কারণ, ও ও এই জিনিসগুলো একটু খোঁজ খবর রাখে। মনে আছে সেই
যখন করেছিল প্রথম বছরে ইস্টবেঙ্গলকে ট্রান্সফার ব্যান খাইয়েছিল বাজাজ, আপনি বাজাজকে দোষটা দিতে পারবেন না, কেননা এই নিতু আলভিটোয় মূর্খামিটা করেছিল। মানে চুক্তিবদ্ধ থাকা প্লেয়ারের সাথে ডাইরেক্ট যোগাযোগ করেছিল, যেখানে চুক্তিবদ্ধ থাকা প্লেয়ারের সাথে 6 মাসের আগে করা যায় না। এই নিয়মটা কিন্তু পাবলিক ডোমেনে ছিল, কিন্তু এরা কেউ কিচ্ছু জানতো না, এই নিতু আলভিটো এরা। তা বলে কি লোকে করে না? করে, বিদেশে করে, সবাই করে, কিন্তু কোনো এভিডেন্স রাখে না। কিন্তু এরা, এই আলভিটোরা, এরা ইমেল এক্সচেঞ্জ করেছিল, মানে একটা এভিডেন্স তুলে দিয়েছিল, এবং বাজাজ সেটা ব্যবহার করেছিল। মানে আপনি বাজাজকে দোষ দিতে পারবেন না, ও আইনের পথেই বাসটা দিয়েছিল, এবং সেই বাসটা খেয়েছিল ইস্টবেঙ্গল বা নিতুরা, আলভিটোরা, নিজেদের অজ্ঞতার জন্য। তো এটাকে আপনাকে মানতে হবে, একটা ধুরন্ধর ব্যক্তি, একটা আপনার থেকে বেশি শিক্ষিত ব্যক্তি আপনাকে ঘোল খাইয়ে দিয়েছিল। এটা ঘটনা। আপনাকে মানে আমাদের এই নিতুবাবুকে আর আলভিটোকে ঘোল খাইয়ে দিয়েছিল। তো এই যে একটা ব্যাপার রয়েছে, এই ব্যাপার এখন যে আনোয়ারের ব্যাপারটা, এই নিয়ে অনেকে অনেক কিছু বলছে। আম, কিছু একটু তো একটা একটা গন্ডগোল হয়েছে। কারণ কেন দেখুন, বাজাজের সাথে এই আপনার আনোয়ারের যে চুক্তিটা ছিল, ওটা 2026 সাল অবধি ছিল, এবং সুপার জায়েন্টকেও যে লোনটা করেছিল সেটা 2027 সাল। মানে মালিকানা রয়েছে আপনার 26 অবধি, আর লোন দিচ্ছিল 27, মানে 1 বছর বাড়তি। তারপরে বাজাজ আবার ওর সাথে আনোয়ারের চুক্তিটা 2026 থেকে 2031 অবধি আরও 5 বছর টানে। তো টাইম লাইনটা আমরা ঠিক জানি না, মানে কবে কোনটা হয়েছে। মানে আশিস নেগি বলে যে খেলনামের ছেলেটা, যে সিআরএস সিস্টেম থেকে কন্ট্রাক্টটা ডাউনলোড করে এই তথ্যটা দিল, ওইটা বলেনি যে কবে কোনটা হয়েছে। কেন এইটা খুব ইম্পর্টেন্ট, যে সুপার জায়েন্টের সাথে যখন লোন ডিলটা হয়, তখন বাজাজের সাথে আনোয়ারের চুক্তির মেয়াদ কতটা ছিল। মানে দ্বিতীয় চুক্তিটা কি হয়ে গেছিল তার মধ্যে? হয়ে গেলে পরিষ্কার, কোনো সমস্যা নেই। 2031 অবধি চুক্তি আছে বাজাজের, ও 2027 অবধি লোন আউট করেছিল। কিন্তু যদি এমন হয় যে 2026 অবধি চুক্তি আছে, এবং আপনি 2027, 1 বছর বাড়তি কাউকে লোন আউট করলেন, ব্যাপারটা কিন্তু একটা বিশাল একটা ঘোটালা, ঠিক আছে? এবং সেইটা নিয়ে কিন্তু এআইএফএফ এর বাস খাওয়ার বিশাল সম্ভাবনা আছে। মানে যারা এআইএফএফ এর সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম বা সিআরএস মারফত এই লোন ডিলটাকে অ্যাপ্রুভ করেছিল, মানে 2026 অবধি মাদার ক্লাবের সাথে চুক্তি, আর সেই মাদার ক্লাব লোন আউট করেছে 2027 অবধি। যদি এইটা হয়, যদি অন্যটা হয় যে তার আগেই 2031 অবধি হয়ে গেছিলো, তাহলে কোনো সমস্যা নেই। আর এই টাইম স্ট্যাম্পটা আমরা জানি না কবে কি হয়েছিল। তো অনেকে বলছে, সেটা আমি টুইটারেও লিখেছি আমার চ্যাট ফোরামে, যে এইসব ঘোটালা বা এইসব যে সমস্যা হয়েছিল সেইগুলো থেকে মানে মুক্তি পাওয়ার জন্য বাজাজ হয়তো সুপার জায়েন্টের থেকে একটা কোনো নো অবজেকশন সার্টিফিকেট জোগাড় করেছে, বা এনওসি। আমরা জানি না এই ব্যাপারগুলো, কিন্তু কেউ কেউ দেখছি ইস্টবেঙ্গলে যারা ইউটিউবার, তারা এই দাবিটা করছে যে একটা এনওসি জোগাড় করেছে, এবং এই এনওসি পেয়ে ও টার্মিনেট করে দিয়েছে, ঠিক আছে? এইগুলো মানে তর্ক সাপেক্ষ এবং প্রমাণ সাপেক্ষ, মানে আমরা জানি না, মানে এইগুলো ইউটিউবাররা বলছে। কিন্তু একটা ব্যাপারে পরিষ্কার, সেখানে কিন্তু ঘাপলা হয়েছে, এবং সেইটা নিয়ে অনেকে বলছে না বাজাজ মানে সুপার জায়েন্ট তো আইনের ফাঁক দিয়ে কাজ করেছে, এটা আনএথিক্যাল, কিন্তু ইল্লিগাল নয়। না, ব্যাপারটা আপনি শুনলে বুঝতে পারবেন এখানে আনএথিক্যাল এবং ইল্লিগালের ব্যাপারটা কেন আমি বলছি। আশিস নেগি যেই দাবিটা করেছে সেটা হচ্ছে যে সুপার জায়েন্ট আনোয়ারকে কোনো পয়সা দিচ্ছে না। সুপার জায়েন্ট পুরো পয়সা দেয় মিনার্ভাকে। মিনার্ভা মাস গেলে আনোয়ারকে একটা মোটা স্যালারি দিয়ে এসছে এতদিন। এবং এইটা আশিস নেগি বলছে এটা এই জন্য করা হয়েছে যে আইএসএল যে স্যালারি ক্যাপ আছে, তাতে যাতে এই আনোয়ারের টাকাটা না দেখাতে হয়। কিন্তু আপনারা যদি গুগলে সার্চ করেন gold.com আইএসএল স্যালারি, এই সার্চ স্ট্রিংগুলো দেবেন বা সার্চ টার্ম, চলে আসবে gold.com আইএসএল স্যালারি ক্যাপ, চলে আসবে। একটা পুরোনো একটা আর্টিকেল, আমি সেটা আমার টুইটার ফোরামে শেয়ার করেছি আর্টিকেলটা এবং লিঙ্ক সহ। তো সেখানে আপনারা দেখতে পারবেন যে টোটাল স্যালারি ক্যাপ এর যে ক্যালকুলেট করতে বলা হয়েছে, সেখানে শুধু একটা জিনিস ছাড় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কাউকে ধরুন আপনি
ট্রান্সফার করে নিয়ে এলেন, তো যে একটা থোক টাকা দিলেন একটা ট্রান্সফার ফি, সেইটা শুধু বলেছে আপনি কি মানে যোগ করবে না যখন স্যালারি ক্যাপটা আপনি ক্যালকুলেট করবেন, হিসেব করবেন। কিন্তু আপনি ধরুন কাউকে লোনে নিয়ে এলেন, তো তখন প্লেয়ারটাকে যে টাকাটা দেওয়া হচ্ছে লোন ফি, সেটা কিন্তু আপনাকে হিসেব করতে হবে। এখন সুপার জায়েন্ট এখানে এমনভাবে দেখিয়েছে যে আনোয়ারের লোন ফি 0, ঠিক আছে? তো এখানে একটা আপত্তি, একটা ন্যাশনাল টিমের প্লেয়ার সে আপনারা 0 টাকায় খেলে দিচ্ছে। আপনারা কি 0 টাকায় কখনো খেলে দেবে একটা ন্যাশনাল টিমের প্লেয়ার? তো তার যে আপনার যে ব্যাংক ব্যালেন্স, তার যে আর্নিং হচ্ছে লোন ফি, ঠিক আছে? তো এই ধারাতেই বা এই টপিকেই সুপার জায়েন্ট কিন্তু মুশকিলে পড়ে যাবে। এবং আমি চাই, ব্যক্তিগতভাবে চাই, যে সুপার জায়েন্টের যতগুলো রেজিস্ট্রেশন হয়েছে সে বিদেশি সহ, এখন না হয় স্যালারি ক্যাপের বাইরে 2 প্লেয়ারকে রাখার নিয়ম চালু করেছে এআইএফএফ। গত বছর অবধি তো ছিল না, সেটা শুধু মার্কি প্লেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তো কামিন্স তো মার্কি প্লেয়ার ছিল না। তো সুপার জায়ান্ট কিন্তু এরকম অনেক বিদেশি প্লেয়ারকে নিয়ে এসছে, যাদের আমরা শুনেছি বিশাল তাদের স্যালারি, কারো 9 কোটি, কারো 10 কোটি, এরকম শুনেছি। কিন্তু স্যালারি ক্যাপ ছিল আইএসএলে 17.5 লাখ টাকা, দেশি বিদেশি মিলিয়ে। 17.5 কোটি, ভুল বললাম, লাখ না, 17.5 কোটি দেশি বিদেশি মিলিয়ে। তো গত বছর অবধি সুপার জায়ান্ট এটা কী করে ম্যানেজ করলো, এটা কিন্তু আমাদের বোঝা দরকার। তার জন্য ভারতীয় ফুটবলের স্বচ্ছতা বজায় রাখার জন্য মোহনবাগান সুপার জায়ান্টের যত প্লেয়ারের রেজিস্ট্রেশন হয়েছে প্রত্যেকের কন্ট্রাক্ট খুঁটিয়ে দেখা হোক। কেননা এটা তো বোঝা গেছে যে সুপার জায়ান্ট তাদের এআইএফএফের থাকা তাদের সোর্স মারফত, তাদের সমর্থক মারফত, তাদের ওয়েল উইশার মারফত এমন অনেক কাজ করেছে, যেখানে হয়তো দেখানো হয়েছে যে একটা বিদেশি প্লেয়ার খেলছে 0 টাকায়। সে আপনার ওই কি দিমি না কেয়া হোক বা আপনার কামিংস হোক, আমাদের এটা বোঝা দরকার আছে। কেননা আমরা এটা এখন জানতে পেরেছি যে টেকনিক্যালি আনোয়ারকে 0 টাকা দিত সুপার জায়ান্ট, এবং স্যালারি ক্যাপে সেটা 0 হিসেবে দেখানো হতো। তো স্যালারি ক্যাপে তো এটা অর্থ নয় যে আপনি সমস্ত প্লেয়ারকে 0 টাকা দিচ্ছেন স্যালারি, আপনি ন্যাশনাল টিমের প্লেয়ার, ঠিক আছে? তো এইটাই বলার ছিল। সকলে ভালো থাকবে। আর একটা কথা বলে শেষ করি, মানে শেষ হইয়াও হইল না শেষ জাতীয়। এই 0টাও কিন্তু একটা সমস্যা হতে পারে সুপার জায়ান্টের ক্ষেত্রে এবং বাজাজের পক্ষে। ব্যাপারটা ধরুন, আপনি একজনের সার্ভিস নিচ্ছেন, আপনার সাথে তার কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। ব্যাপারটা অনেকটা এই ক্ষেত্রে কি হয়েছে, বডি শপিংয়ের পরিবর্তে অনেকটা আউটসোর্সিং মডেল হয়ে গেছে। একটা আইটিতে বা অফশোরিং আউটসোর্সিং একটা কনসেপ্ট আছে, ব্যাপারটা কিন্তু অনেকটা সেরকম হয়ে গেছে। যারা যারা আপনারা আইটিতে আছেন তাদেরকে আপনারা তাদের উদ্দেশ্যে বলি, তারা আপনারা বুঝতে পারবেন। ধরুন আপনি অনসাইটে গেছেন, ঠিক আছে? ধরুন আপনি ইউএসএতে গেছেন, ধরলাম আপনি কলকাতার কোনো বড় আইটি কোম্পানিতে চাকরি করেন, আপনি অনসাইটে গেছেন, ঠিক আছে? আপনি যখন অনসাইটে গেছেন, ইউএসএতে গেছেন, ধরুন আপনার স্যালারি কিন্তু, ধরুন আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করেন, ধরুন এক্স কোম্পানিতে, আপনার ক্লায়েন্ট সি। তো আপনার যেই কোম্পানি এক্স, তার ইউএস অফিস আপনাকে মাস গেলে স্যালারি দিচ্ছে, ঠিক আছে? আপনার ক্লায়েন্ট সি আপনার কোম্পানি এক্সকে টাকা দেয়। এবার আপনার ক্লায়েন্টের সাথে আপনার কোম্পানির একটা ধরুন একটা চুক্তি রয়েছে, ধরুন একটা 2 বছরের একটা চুক্তি, এবং আপনি সেই চুক্তির ফলেই এসছেন। এবং সেখানে বলা হয়েছে যে 6 মাসের আগে কোনো পক্ষই চুক্তি ভাঙতে পারবে না, বা মানে এক্স বা সি কেউ 6 মাসের নোটিশের আগে চুক্তিটা ভাঙতে পারবে না। কিন্তু আপনি এমপ্লয়ি অফ এক্স, তাই তো?
আপনার সাথে ধরুন এক্সের চুক্তি আছে যে আপনি 1 মাসের নোটিশ দিতে পারেন, বা এই ক্ষেত্রে যেটা হয় আইন অনুযায়ী যে বিজনেস এগুলো আছে, এক্স আর সি এর মধ্যে যে চুক্তিটা হচ্ছে দুটো কোম্পানির মধ্যে, সেখানে কিন্তু নির্দিষ্টভাবে কোনো কর্মীর নাম লেখা যায় না। লেখে অনেকে যদিও, কিন্তু লেখাটা বাঞ্ছনীয় নয়। কেননা বেসিক্যালি আপনি একটা সার্ভিস নিচ্ছেন অ্যাজ আ কোম্পানি সি ফ্রম আ কোম্পানি সার্ভিস প্রোভাইডার এক্স। এক্স চাইলে আপনাকে ধরুন আজকে ক্লায়েন্ট সিতে আছে, ও তুলে আপনাকে ক্লায়েন্ট ডিতে পাঠিয়ে দিতেই পারে। তো এই যে একটা ব্যাপার রয়েছে না, মানে আনোয়ারের সাথে ডাইরেক্ট কোনো মনিটারি ট্রানজ্যাকশন নেই সুপার জায়েন্টের, জিরো। এই ব্যাপারটাও কিন্তু বাজাজের পক্ষে যেতে পারে। তো দেখা যাক, মানে আমরা যা যা করছি সবই এদিক ওদিক থেকে যেসব লোকজন যে ক্লেমগুলো করছে, সেটা শুনেই আমি মানে একটুখানি সব কিছু একত্র করে একটু আলোচনা করার চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন।